আসসালামু আলাইকুম উদ্দেশ্যদি সবাইকে বরাবর মতো সাদর শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে মেডিকোর লাইভ অনুষ্ঠানে। তো মেডিকোর লাইভ অনুষ্ঠানটা কি নিয়ে সেটা আমি তোমরা একটু পরেই জানতে পারবা। তো প্রথমে আমার নিজের পরিচয় দিয়ে নিই। আমি রাগিব, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারের অধ্যয়নরত আছি এবং মেডিকোর বোটানি ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত আছি। তো সবাইকে আবারও অনেক বেশি অভিনন্দন। আমাদের দেশ এবং আমাদের জাতি একটা কঠোর সময়ের মধ্যে দিয়ে গিয়েছে এবং অনেক তরুণ প্রজন্ম, আমাদের তোমাদের মধ্যে তরুণ প্রজন্ম যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এক নতুন স্বাধীনতা। তো তাদেরকে আমি অনুষ্ঠানের শুরুতে আবারও অনুগ্রহ করে স্মরণ করছি। এবং প্রথমে পরিচয় করে দিই আমাদের আজকে লাইভ অনুষ্ঠানে দুজন অতিথির সাথে। প্রথমে পরিচয় করে দিচ্ছি মেডিকোর একাডেমিক কোর্স কোঅর্ডিনেটর ইঞ্জিনিয়ার কস্তার হায়দার ভাইয়া এবং আমাদের সবার প্রিয় মেডিকোর সিইও ডাক্তার ইঞ্জিনিয়ার জওয়াদুর রহমান জনি ভাইয়া। তো আসসালামু আলাইকুম। তোমাদের সালাম উদ্দেশ্যে আলাইকুম। তোমাদের সামনের সময়গুলো কেমন যাবে এবং তোমরা সবাই একটা অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছো যে আমাদের এইচএসসি পরীক্ষা তো ক্যান্সেল হয়ে গেল, এরকম একটা ডিসিশন চলছে এবং এটা কি বহাল থাকবে কিনা, বা তোমাদের এখনকার প্রিপারেশনটা কেমন হওয়া উচিত, নাকি তোমাদের এইচএসসি প্রিপারেশন নেওয়া উচিত, নাকি তোমাদেরকে অ্যাডমিশন সিজনের জন্য পড়াশোনা শুরু করা উচিত, এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের লাইভ। তো তোমরা আশা করবো তোমরা যারা আজকে লাইভটি দেখছো তোমাদের মনে যে ধরনের কোশ্চেন থাকুক না কেন তোমরা আমাদের আজকের লাইভের কমেন্ট বক্সে সেই কোশ্চেন গুলো করবা এবং আমাদের অনেক স্টাফ তোমাদের এই কমেন্ট গুলো নোট করছে এবং যেই কমেন্ট গুলো আমাদের মনে হয় যে আজকে লাইভেই সেগুলো অ্যান্সার দেওয়া উচিত, অবশ্যই আমরা সেগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তো তোমরা ফিল ফ্রি, তো যে কোনো ধরনের কোশ্চেন আসলে তোমরা সেগুলো করতে পারো। তো প্রথমেই আমি তোমাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য এবং তোমরা যে কমনলি যে কোশ্চেন্স গুলো তোমরা এখন ফেস করছো সেগুলো বলার জন্য আমি মেডিকেল সিইও ডাক্তার জওয়াদুর রহমান জনি ভাইকে তোমাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ডাক্তার জওয়াদুর রহমান জনি ভাইয়া। থ্যাংক ইউ রাগিব নূর, এবং থ্যাংক ইউ যারা আমাদের আজকে এই লাইভে জয়েন করেছে। এটা আসলে আমাদের প্রাতিষ্ঠানিক প্রতিশ্রুতির ধারাবাহিকতাই বলবো যে যে কোনো পরিবর্তিত পরিস্থিতি বা প্রয়োজনের সাপেক্ষে আমরা স্টুডেন্টদের সাথে কথা বলি, এবং আমাদের যে কোনো অপিনিয়ন যদি থাকে এবং আমাদের যদি কোনো অবজারভেশন থাকে সেগুলো আমরা স্টুডেন্টদের সাথে শেয়ার করি। আজকের আমাদের এই আলোচনার একদম শুরুতেই আহ, আমাদের কৃতজ্ঞতা, শ্রদ্ধাবোধ, বিশেষ করে যারা এই আগস্ট মাসে যারা শহীদ হয়েছে এবং এই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। এবং খুবই দুর্ভাগ্যজনক যে বিপুল সংখ্যক মানুষ তাদের দৃষ্টি ক্ষমতা হারিয়েছে। কারো কারো একটি চোখ বা দুইটি চোখের মধ্যে সমস্যা, এবং আরো অনেক মানুষ আহত, হয়তো জীবনের বাকিটা সময় তাদের কষ্টের মধ্য দিয়ে যেতে হবে। তবে সবকিছুর ঊর্ধ্বে আমরা এটা বলতে পারি যে আহ, বিভিন্ন পেশার মানুষ আমাদের সোসাইটির, তারা যেভাবে এই মুহূর্তে আহতদের সহযোগিতা করছে সেটা খুবই প্রশংসনীয়। আশা করি আমাদের এই সমস্যা সমাধানের জন্য আমাদের এই আহ, আপামর জনসাধারণ যারা আছে তারা তাদের এই সহযোগিতা কন্টিনিউ করবে। আর আরো একটি বিষয় যে আসলে এই মুহূর্তে আজকে এটা মানে সব জায়গাতেই এটা মানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের দুইটি জেলায়, বিশেষ করে ফেনীতে এবং নোয়াখালীতে, দুইটি জেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। এবং আহ, আমরা যতটুকু পাচ্ছি আসলে তথ্য ফেসবুক থেকে বা অন্যান্য মিডিয়া থেকে যতটুকু তথ্য পাচ্ছি, আহ, কিছু কিছু উপজেলায় মানে পূর্বের বন্যার অভিজ্ঞতা না থাকার কারণে তারা আসলে খুবই ক্ষতিগ্রস্ত অবস্থায় বিপদের সম্মুখীন হয়েছে। আমরা তাদের সবার জন্য দোয়া করি, আমাদের মহান আল্লাহ তাআলা যেন সবাইকে এই চরম বিপদ থেকে যেন উদ্ধার করেন। এবং এটাও খুবই আশাব্যঞ্জক কথা যে সমাজের বিভিন্ন সেক্টর থেকে এবং আশেপাশের জেলা থেকে, এবং বিশেষ করে আমাদের মানে দেশপ্রেমিক সেনাবাহিনী এবং অন্যান্য প্রফেশনের যারা সাহায্যের হাত বাড়িয়েছে। ক্ষতির আসলে পোষানো তো সম্ভব না, ক্ষতির বাট যতটুকু সম্ভব সেটা শীঘ্রই নিশ্চয়ই এই এলাকার বা এই অঞ্চলের মানুষজন হয়তো আহ মানে দ্রুতই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
আমাদের এখন যদি আমরা আমাদের নেক্সট যে বিষয়গুলো নিয়ে আমরা স্টুডেন্টদের কাছ থেকে প্রশ্ন পাই বা স্টুডেন্টরা যেগুলো জিজ্ঞেস করে, তার মধ্যে একটা হচ্ছে যে মানে এই পরিস্থিতিতে, এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে ইন্টারমিডিয়েট পরীক্ষার হবে কি হবে না এই ব্যাপার নিয়ে আলোচনা চলতেছে। কেউ পরীক্ষা দিতে চাচ্ছে না, কিছু কিছু স্টুডেন্ট, আবার অনেক কিছু স্টুডেন্ট তাদের যুক্তি যে পরীক্ষা কন্টিনিউ হওয়া উচিত। এটা যারা দায়িত্বে রয়েছেন নিশ্চয়ই স্টুডেন্টদের এই বিষয়গুলো তারা বিবেচনা করবেন, করে যেটা সবচেয়ে ভালো হবে, যেটা স্টুডেন্টদের ভবিষ্যতের জন্য সবচেয়ে ভালো হবে, এরকম সিদ্ধান্তই নিশ্চয়ই আসবে। এবং সেক্ষেত্রে এটা অনস্বীকার্য, এটা বলতেই হয় যে আমাদের বিগত সময়গুলোতে, বিশেষ করে বিগত আহ, মানে আমরা ধরে নিতে পারি যে 1 মাসের অধিককাল সময় ধরে এইচএসসি পরীক্ষার রুটিন এলোমেলো হওয়া থেকে শুরু করে এই যে ট্রমার মধ্য দিয়ে স্টুডেন্টরা গিয়েছে, এই ট্রমার থেকে উত্তরণের জন্য কিছুটা সময় তো লাগেই, সেটা তো অস্বীকার করার কোনোই উপায় নেই। এবং কোনো কোনো ক্ষেত্রে স্টুডেন্টরা হয়তো উম, যারা পরীক্ষার্থী, যারা এইচএসসি পরীক্ষার্থী, তাদের মধ্য থেকেও এখানে আহত হয়েছে এবং অন্যান্য ভাবে তারা বিভিন্ন বিপদের সম্মুখীন। সবকিছু বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট যারা দায়িত্বপ্রাপ্ত, তারা নিশ্চয়ই বেস্ট কোনো ডিসিশন নিবে, সেটা পরীক্ষা নেওয়ার মাধ্যমে হোক অথবা কোনো প্ল্যান যেভাবেই হোক না কেন। আমরা যেটা মেডিকোর পক্ষ থেকে আমাদের যে রুটিন বা আমরা যে কোর্স প্ল্যান করি, আমরা সেটাকে এক্সিকিউট করার জন্য আমরা প্রতি বছরই যে চিন্তা ভাবনা করি, সেই চিন্তার আলোকে আমাদের এটা মাথায় রাখতে হয় যে ইন্টারমিডিয়েট পরীক্ষা কবে শেষ হবে, প্র্যাকটিক্যাল শেষ হবে, তারপর মেডিকেল ভর্তি পরীক্ষা কবে নাগাদ হতে পারে, এরকম বিষয় মাথায় রেখেই আমরা কোর্স প্ল্যান তৈরি করি। তবে আহ, পরিবর্তিত এই পরিস্থিতিতে আমাদের সেক্ষেত্রেও আমরাও কিছুটা সমস্যা ফেস করতেছি যে প্ল্যান আসলে কিভাবে হতে পারে। তবে আমরা পরীক্ষার ডেট নিয়ে তো আসলে এখন পর্যন্ত কোনো মিটিং হয়নি, অতএব মেডিকেল ভর্তি পরীক্ষা কবে হবে সেটা এক্স্যাক্টলি এই মুহূর্তে আগের হিসেবগুলোর অনুযায়ী বলা যাচ্ছে না কিন্তু। কারণ যদি ইন্টারমিডিয়েট এক্সাম নেওয়া হয় তাহলে সেই এক্সাম শেষ হওয়ার পরে আমরা সাধারণত 2.5 মাস বা 3 মাসের মতো সময় চিন্তা করি যে তারপরে ভর্তি পরীক্ষা শুরু হয়, মেডিকেল ভর্তি পরীক্ষায় যেহেতু প্রথমে সে অনুযায়ী। আর যদি অন্য কোনো সিদ্ধান্ত আসে তাহলে তো হিসেবটা এলোমেলো হয়ে যাচ্ছে। অতএব ঠিক আজকে এই মুহূর্তে মেডিকেল ভর্তি পরীক্ষার ডেট নিয়ে বর্তমান পরিস্থিতিতে কোনো ধারণা করা, সেটা কিন্তু যৌক্তিক হবে না। তবে হ্যাঁ, আমি আমার জায়গা থেকে যেটা বলবো, তোমরা যারা শিক্ষার্থী যারা শুনতে পাচ্ছ, আহ, মানে হতে পারে তোমাদের ফ্যামিলির কেউ এই বিগত আন্দোলনের মধ্যে হয়তো আহ শহীদ হয়ে থাকতে পারে, অথবা কেউ ইনজুর্ড হয়েছে হতে পারে, যার কারণে তোমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ আছে, ওইটার ইম্প্যাক্ট তোমার উপরে চলে আসছে। এটা সত্যি। এই মুহূর্তে আসলে তুমি একেবারে খুব মানে আগের মতো করে একটা সুন্দর মানসিকতা নিয়ে পড়ার মধ্যে বসে যাবা, সেটা অবশ্যই কঠিন। কিন্তু আমাদের এই পরিবর্তিত বর্তমান পরিস্থিতিকে যদি আমরা আমাদের মনে করি যে কিভাবে আমরা এখান থেকে ধীরে ধীরে উত্তরণ করব, তাহলে আমার পরামর্শ, তোমরা অবশ্যই একেবারে আগের মতো করে একদিনে অনেক কিছু পড়ে ফেলবো এই ব্যাপারটা তো আসলে এখন খুব দ্রুতই সম্ভব না। অল্প অল্প করে যদি ডেইলি একটু একটু বইয়ের মধ্যে পড়াটা শুরু করে একটা অভ্যাস গড়ে তোলা যায়, তাহলে ধীরে ধীরে হয়তো এই স্পিড বেড়ে যাবে, পড়ার স্পিড তোমার বাড়বে, তখন কিন্তু তোমার জন্য সেটা খুব বেশি ভালো হবে। ঠিক আছে? আচ্ছা, এই মুহূর্তে আসলে তোমাদের জন্য এটাই বেস্ট অপশন যে যেখানে তুমি যে কোচিং এই করো না কেন, মেডিকোর স্টুডেন্ট যারা, তোমরা অলরেডি জানো যে আমরা অনলাইনে ক্লাস শুরু করেছি, এবং সেখানে ক্লাসের সাথে সাথে আমাদের কিছু এক্সামও, প্রত্যেকটা ক্লাসের উপর আমরা এক্সামও নিচ্ছি, এবং এটা আমরা নিচ্ছি তোমাদের একটা অ্যাডভান্স সাপোর্টের জন্য। এটা এই ক্লাসগুলো আবারও আমরা অফলাইনে যারা ভর্তি হচ্ছে তাদেরকে এই ক্লাসগুলো রিপিট করা হবে, সেই পরিকল্পনাও রয়েছে। তো এর মধ্য থেকে মেডিকোর ক্লাসগুলো যদি কন্টিনিউ করো, সেখানে তোমার একটা রেগুলারিটি থাকবে আশা করি। যতটুকুই পড়া হোক না কেন, আমরা যেভাবে ক্লাস নিচ্ছি অল্প অল্প করে টপিক, এবং সেখানে তোমার আহ, পরীক্ষা, 2 ধরনের পরীক্ষা নিচ্ছি, স্পেশাল এক্সাম, রেগুলার এক্সাম, তাতে করে কিছুটা পড়ার তোমার হয়ে যাচ্ছে বা হয়ে যাবে আর কি আগামী যতগুলো ক্লাস আমরা নিব। তো এই মুহূর্তে শিক্ষার্থীদের করণীয় এটাই, মনোযোগটা ধীরে ধীরে নিয়ে আসা। কারণ প্র্যাকটিক্যালি তুমি চিন্তা করে দেখো যে আসলে
তোমাকে তো ঘরে ফিরতেই হবে, তোমাকে তো নিজের জীবনে ফিরতেই হবে, তোমাকে তোমার যে বাস্তবতার পরিপ্রেক্ষিতে যে বিষয়গুলো সামনে আসে, আমরা যখন আমাদের শিক্ষা জীবন বলি, আমাদের প্র্যাকটিক্যাল লাইফ নিয়ে বলি, তখন কিন্তু তোমার এই সিস্টেমের বাইরে যাওয়ার তো সুযোগ নাই। মন খারাপ হবে, অনেক কিছু নিয়ে মাথায় আসবে, অনেক দুশ্চিন্তা মাথায় আসবে, কিন্তু তোমাকে ধীরে ধীরে এই অভ্যাসটা গড়ে তোলার চেষ্টা করতে হবে সামনের দিনগুলোতে। এবং যে যে কোচিং এই থাকো না কেন, তোমাদের উচিত হবে সেই কোচিং এর যা তোমাকে একাডেমিক সাপোর্ট দিচ্ছে সেটার সাথে ধীরে ধীরে ম্যাচ করে নেওয়ার চেষ্টা করা আর কি। আচ্ছা, একজন শিক্ষার্থী এখন আমি বলবো যে যদি ভর্তি পরীক্ষার প্রস্তুতির কথা বলি, তাহলে তোমরা নিশ্চয়ই জানো, আমরা এর আগেও বিভিন্ন ক্লাসে ফেসবুক লাইভে আমরা বলেছি যে মেইন বই পড়াটা তো সবচেয়ে বেশি জরুরি। হ্যাঁ, মেইন বই পড়া সবচেয়ে বেশি জরুরি। তোমরা বিগত বছরগুলোতে দেখেছো, এবং বিশেষ করে যেটা কারিকুলাম, তোমার নিউ কারিকুলাম যখন থেকে 2014 সাল থেকে শুরু হলো, বইয়ের মধ্যে চ্যাপ্টারে যে বিন্যাসে যখন পরিবর্তন আসলো, টপিকে পরিবর্তন আসলো, তখন থেকে প্রশ্নের ভিন্নতা, বিশেষ করে 2019 সাল থেকে তো অবশ্যই প্রশ্নের যে ভিন্নতা, সেই ভিন্নতায় এইটার বাইরে যাওয়ার সুযোগ নাই যে মূল বই বাদ দিয়ে অন্য কিছু পড়ে আমি ভালো করে ফেলবো। এই জন্য সবার প্রতি রিকোয়েস্ট, যতটুকুই হোক না কেন, একেবারে অনেক বেশি পুরা বইয়ের সবগুলো লাইনই আমি মনে রাখতে পারবো বা মনে থাকবে, সেটা দাবি করা উচিত না। বাট মূল বই থেকে তুমি সরে যাও না, মেইন বইটা ভালো মতো পড়ার পরে দেন হচ্ছে আমি অন্য কোনো কিছু থাকলে আমি সেটা দেখি। এবং এটা কিন্তু আমরা বারবার বলি, বারবার আমরা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি, যেহেতু গুরুত্বটা অনেক বেশি। যেটাই করো বুঝে বুঝে মূল বই পড়লে প্রশ্ন ক্যাটাগরি যেরকমই হোক না কেন, তোমার পক্ষে অ্যান্সার করা সম্ভব। সেকেন্ড যে কথাটা সেটা হচ্ছে যে সব বেশি প্র্যাকটিস করা, এটা খুবই জরুরি। এটা খুবই জরুরি একটা বিষয়, বেশি বেশি প্র্যাকটিস করা। এবং আমার মনে হয় যে এটা যদি তুমি একটা চ্যাপ্টার পড়ে শেষ করে সাথে সাথে ওই চ্যাপ্টারের কোশ্চেন গুলো যদি তোমরা দেখে ফেলতে পারো, ইভেন যদি তোমার মনে হয় যে বৃত্ত ভরাট করে পরীক্ষা দিতে আমার সময় বেশি লাগতেছে, তাহলে তুমি একটা পেন্সিল দিয়ে দিয়ে নিজেই জাস্ট উত্তরগুলা মার্ক করে টিক চিহ্ন দিয়ে অথবা কোনো একটা মার্ক করে তুমি প্র্যাকটিস করে দেখলা যে আমি এই আজকে সমন্বয় নিয়ন্ত্রণ চ্যাপ্টারটা পড়লাম, তাহলে এখানে আমার কেমন মার্কস আসে। এবং এটা জরুরি এই কারণেই যে আমরা শুধু পড়েই যাব, হ্যাঁ, তাহলে কিন্তু মানে এই ব্রেইনে কিন্তু এই তথ্যগুলো থাকবে না। পড়বো এবং আমরা প্র্যাকটিস করব। একটা চ্যাপ্টার পড়লাম, আমি সাথে সাথে ওই চ্যাপ্টারের অনুশীলনীর এমসিকিউ থাকলে বইয়ের মধ্যে সেটা দেখব। সাথে সাথে যদি আমার অন্য যদি প্র্যাকটিস করার জন্য কোনো মানে কোনো প্র্যাকটিস যদি বই থাকে, সেখানে চ্যাপ্টার ভিত্তিক যদি কোশ্চেন থাকে, সেগুলো দেখে ফেলা উচিত। তাহলে এই যে একটা কোঅর্ডিনেশন, যে আমরা পড়া মনে রেখে উত্তর বের করার যে চেষ্টা, তাহলে এটা কিন্তু খুবই এফেক্টিভ। সবাই বলে, আমরা আবারও তোমাদেরকে মনে করিয়ে দিলাম। আর নিজেকে ট্র্যাকের মধ্যে রাখার যে ব্যাপারটা, সেটাকে আসলে আমি যেটা বলতে চাই সেটা হলো যে মানে ধৈর্য ধারণ করে। অনেক সময় একটু আমাদের মধ্যে অস্থিরতা কাজ করে, যে কোনো বিষয় নিয়ে আমরা মনে করি এটা না এটা, এটা না এটা, এরকম ভাবে অস্থিরতা কাজ করে। সেই জায়গা থেকে যদি আমরা এটা চিন্তা করি যে না, আমি আমার টার্গেট হচ্ছে অ্যাডমিশন টেস্টে ভালো করা, তাহলে এই ভালো করার জন্য যে রুলস রেগুলেশন আছে, যে আমার ডেইলি অ্যাক্টিভিটিসটা কি কি থাকা উচিত, এগুলো নিয়ে যদি আমরা একটু মানে ওইভাবে প্ল্যান করি, এবং আহ, আমি ক্লাস করলাম, নাম্বার কম পাচ্ছি কোনো চ্যাপ্টারে, কোনোটাতে একটু বেশি পাচ্ছি, যেটাই হোক না কেন, নিজেকে ওই প্রতিদ্বন্দ্বিতার যে দৌড়, প্রতিদ্বন্দ্বিতার জন্য যে দৌড়, সেই দৌড় থেকে সরিয়ে ফেলা যাবে না, বা কোনো ফ্রাস্ট্রেশনকে জায়গা দেওয়া যাবে না। এবং সেই জন্য যার যার যদি মনে হয় কেউ যে আমার নিজের মন স্থির করার জন্য কারো, এটা খুবই একটা ভালো প্র্যাকটিস যে আমাদের যার যার রিলিজিয়ন অনুযায়ী আমরা রিলিজিয়াস প্র্যাকটিস যে যেটা করি, আমরা যারা যারা আমরা যারা মুসলমান, যারা নামাজ পড়ি, এই বিষয়গুলা অবশ্যই একজন স্টুডেন্টকে ট্র্যাকে রাখার জন্য হেল্প করে। এবং তার সাথে সাথে পরিবারের তোমার যারা সিনিয়র আছে তাদের সাথে তুমি বিভিন্ন বিষয় নিয়ে যখন আলোচনা করবে, কথা বলবে, যে কোনো একটা প্রবলেম তুমি ফেস করতেছো, তারা তাদের এক্সপিরিয়েন্স থেকে হয়তো ডিরেক্টলি তোমার কোনো চ্যাপ্টার পড়ার ব্যাপারে তাদের কোনো হেল্প করার হয়তো সুযোগ থাকবে না, কিন্তু ওভারঅল তোমার ডেইলি লাইফস্টাইল এবং তোমার যে ভিশন, তোমার ফিউচার, সবকিছু নিয়ে যখন তারা কোনো কথা বলবে, সেটা তোমাকে নিশ্চয়ই ট্র্যাকে রাখার ক্ষেত্রে হেল্প করবে। তার পাশাপাশি তুমি যেখানে ক্লাস করতেছো, যে কোচিং এ তুমি পড়ো, সেখান থেকে টিচাররা নিশ্চয়ই তোমাদেরকে
ম্যাক্সিমাম ক্ষেত্রে ইন্সপায়ারিং কথা বলে, তারা তাদের প্র্যাকটিক্যাল লাইফের অনেক এক্সপেরিয়েন্স শেয়ার করে, সেগুলো তোমার নিজেকে ট্র্যাকে রাখার জন্য তোমাকে হেল্প করবে। আচ্ছা, এইখানে একটা কোশ্চেন আমরা আমাদের মেডিকোর পেজের মানে মেসেঞ্জারে আমরা অনেক প্রশ্ন পাই, কমেন্টও পাচ্ছি যে পরীক্ষা পদ্ধতিতে বা প্রশ্ন পদ্ধতিতে কোনো পরিবর্তন আসতে পারে কিনা। আহ, এক পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন বলতে আমরা হয়তো কি চিন্তা করবো যে এমসিকিউ বাদ দিয়ে অন্য কিছু হবে কিনা, সেটার সম্ভাবনা নাই। এটা এরকম কোনো কিছু না যে এমসিকিউর সাথে আবার ইউনিভার্সিটির মতো অন্য কোনো কিছু অ্যাড করে দিবে কিনা, এরকম হওয়ার সম্ভাবনা নেই। তবে প্রশ্ন পদ্ধতিতে পরিবর্তন বলতে যেটা আমার অবজারভেশন থেকে মনে হয় যে সাধারণ জ্ঞানের টপিকে যেরকম যে টপিকগুলা বিগত কয়েক বছর ধরে তোমার ফিক্স করে দেওয়া হয়েছে, এই জায়গায় হয়তো পরিবর্তন আসার একটা সম্ভাবনা আছে। সেই জন্য তোমরা যারা অ্যাডভান্স সাধারণ জ্ঞান পড়ে ফেলতে চাও, অ্যাডভান্স যারা সাধারণ জ্ঞান পড়ে ফেলতে চাও, তাদের কিন্তু এই বিষয়টাকে একটু খেয়াল রাখতে হবে যে আমরা তাহলে এমন কোনো অতিরিক্ত জিনিস এখন পড়ে ফেললাম কিনা যেটা পরে হয়তো মানে ওই টপিক কোনো কাজে লাগবে না, সেটা তাহলে তোমার তোমার সময় নষ্ট হবে। সেই জন্য যেটা করা যায় সেটা হলো যে বিগত বছরের যত প্রশ্ন আছে সাধারণ জ্ঞানের জন্য, সেগুলো তো খুব বেশি নেই, মেডিকেল, ডেন্টাল, বিসিএস, হ্যাঁ, এগুলো তো আমি বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঘ ইউনিটের পরীক্ষা, সেগুলো যদি তুমি সলভ করে ফেলো তাহলে তো অল্প পড়ার মধ্যে হয়ে যাচ্ছে। তবে ডিটেল পড়তে গিয়ে আহ, বিগত দিনগুলোতে, বিগত কয়েক বছর ধরে সাধারণ জ্ঞানের যে স্পেসিফিক টপিক বলে দেওয়া হচ্ছে যে এই টপিকের বাইরে প্রশ্ন হবে না, ওইটার মধ্যে ডিটেল পড়তে যেও না। ওটা ওটা যদি চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু তোমার এই কষ্ট, তাহলে এটা কিন্তু কোনো কাজে লাগবে না। এটা মানে প্রশ্ন পদ্ধতিতে পরিবর্তন বলতে এই জায়গাটা বলতে পারি। আর সাথে সাথে আমাদের মেডিকোর যারা অলরেডি অ্যাডমিটেড স্টুডেন্ট, তোমাদের পক্ষ থেকে এই প্রশ্ন আমরা পেয়েছি যে ইংরেজির জন্য কি করা যায়। সেক্ষেত্রে আমি বলবো যে ইংরেজিতে তো গ্রামাটিক্যাল ব্যাপার যেগুলো আছে সেগুলোতে প্র্যাকটিস করে সাথে সাথে সলভ করে ফেলাটা ভালো। আর অবশ্যই ইংরেজির জন্য সাধারণ জ্ঞানের মতো করেই বিগত বছরে যত প্রশ্ন আছে সেগুলা সলভ করে ফেললে অল্প সময়ের মধ্যে, হ্যাঁ আমি বলি না যে ওখান থেকে সব কমন চলে আসবে, ওখানে অনেক কোশ্চেন রিপিট হয়, ব্যাপারটা এরকম না। কিন্তু প্রশ্নের প্যাটার্ন সম্বন্ধে যে আইডিয়া পাওয়া যায়, সেই আইডিয়ার উপর ভিত্তি করে তুমি তোমার স্টাডি প্ল্যানে যে পরিবর্তন আনতে পারবে এবং তোমার মধ্যে যে একটা কনফিডেন্স কাজ করবে যে না আমি এটা পড়লে পারি, বা এই ধরনের প্রশ্ন আসতে বা আমার এই টপিক গুলাতে গুরুত্ব দেওয়া উচিত। অফকোর্স তোমার কোচিং থেকে টিচাররা বলবে, বাট এটাও কিন্তু তোমার প্রায়োরিটি থাকা উচিত যে বিগত বছরের প্রশ্নগুলা। তো তোমাদের উদ্দেশ্যে আসলে আমি যদি একদম শেষ মুহূর্তে যদি বলি, সেটা হচ্ছে যে আহ, মানে মেমোরি, স্মৃতি মানুষকে জীবনের সময়ে সময়ে দিনে দিনে, মাসে মাসে, বছরে বছরে মানুষকে ভোগায়। এবং আমরা বিগত সময়গুলোতে যে কষ্টের স্মৃতি আমরা ধারণ করেছি, যে কষ্টের স্মৃতিকে আমাদের আগামী দিনগুলোতেও হয়তো ধারণ করতে হবে। সবচেয়ে ভালো আমাদের মহান আল্লাহ তাআলা আমাদেরকে আহ, নিশ্চয়ই পথ দেখাবেন। এবং একজন স্টুডেন্ট হিসেবে তোমার জন্য সবচেয়ে যে জরুরি যে বিষয় সেটা হচ্ছে নিজের মধ্যে একটা আর্টস কাজ করা, যে আমি আহ, আসলে কি করতে চাচ্ছি। আমি আসলে আমার লাইফে আমাদের সিস্টেম, সোসাইটি এভাবে সেট করা, তাহলে আমি আসলে নিজেকে কোন জায়গায় দেখতে চাই। এবং সেই নিজের পরিকল্পনার সাথে সাথে বাবা মার যে চাওয়া পাওয়া সেটার সাথে যুক্ত করে, পরিবারের প্রিয় মানুষগুলোর চাওয়া পাওয়াকে যুক্ত করে নিজেকে সবসময় ইন্সপায়ার্ড রাখা সবচেয়ে বেশি জরুরি। যে ইন্সপিরেশনটা একজন মানুষকে তার সঠিক কাজের মধ্যে রাখার ক্ষেত্রে ভূমিকা রাখে। এবং তুমি নিশ্চয়ই বই পড়তে গিয়ে পৃষ্ঠায় পৃষ্ঠায়, চ্যাপ্টারে চ্যাপ্টারে অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয় এবং তোমার মধ্যে নিশ্চয়ই অনেক মানসিক চাপের উদ্রেক হয়, কিন্তু এই সমস্ত কিছু উড়িয়ে ফেলা সম্ভব নিজেকে যদি তুমি ইন্সপায়ার রেখে যে আসলে তোমার নেক্সট প্ল্যান কি, এবং ভবিষ্যৎ নিয়ে সুন্দর সুন্দর চিন্তা করে, যাতে করে আমরা নিজের জন্য, পাশাপাশি বাবা মার জন্য এবং আমাদের পরিচিত জনের জন্য, দেশের জন্য আমরা যেন কিছু করতে পারি। তোমরা সবাই ভালো থাকো। আমার পক্ষ থেকে আমি আজকের আলোচনার এই অংশ শেষ করছি। আমাদের আলোচনার পরবর্তী অংশে রাগিব নূর এবং ইঞ্জিনিয়ার ফয়সাল হায়দার কথা বলবেন। তোমাদের সবার জন্য শুভকামনা। যে যেখানে থাকো ভালো থাকো।
আল্লাহ হাফেজ। অনেক ধন্যবাদ ডাক্তার জাভেদুর রহমান জনি ভাইকে। ভাইয়া অনেক সুন্দর করে তোমাদের কাছে তোমাদের যে কোশ্চেন্স গুলো তোমরা এখন তোমাদের মনে অনেক বেশি জাগ্রত হচ্ছে সেই ব্যাপারগুলো তোমরা ফেস করছো, ভাইয়া অনেক সুন্দর করে সেগুলোর অ্যান্সার দিয়েছে। আশা করি তোমরা সেই কোশ্চেন গুলোর অ্যান্সার গুলো ভালো মতো বুঝতে পেরেছো। তো অনুষ্ঠানের পরবর্তী অংশ তোমাদের মনে আরো কিছু কিছু কোশ্চেন্স হয়তো আছে, সেই কোশ্চেন্স গুলো অ্যান্সার করার জন্য আমি এইভাবে অনুরোধ করবো মেডিকোর একাডেমিক কোর্স কোঅর্ডিনেটর ইঞ্জিনিয়ার ফয়সাল হায়দার ভাইকে। থ্যাংক ইউ রাগিব। আশা করি সবাই ভালো আছো এবং আমাকে দেখতে পাচ্ছ। আমি ইঞ্জিনিয়ার ফয়সাল হায়দার, মেডিকোর একাডেমিক কোর্স কোঅর্ডিনেটর হিসেবে আছি এবং তোমাদের মেডিকোতে আমি ফিজিক্স পড়াবো। যারা আমার স্টুডেন্ট, যারা এখানে কথা শুনছো এবং যারা হয়তো মেডিকোতে ভর্তি হওনি কিন্তু এইচএসসি পরীক্ষা দিচ্ছ এবার, বা এইচএসসি 2023 ব্যাচ, সেকেন্ড টাইমার ব্যাচ, হয়তো এই সময়ে আসলে কি করা উচিত এবং আমাদের মেডিকো আমাদেরকে কিভাবে হেল্প করতে পারবে, এই ডিটেল গুলো আসলে অনেকের মনেই প্রশ্ন এবং অনেকে কমেন্ট করছো। কমেন্টে কিন্তু তোমরা নতুন যারা জয়েন করেছো তারা যে প্রশ্নগুলো করছো সেগুলোর উত্তর কিন্তু অলরেডি আমরা তোমাদের আগে যারা পার্টিসিপেন্ট ছিল তাদের কমেন্টে কিন্তু আমরা দিয়েছি উত্তরগুলো। আমরা কিন্তু শেষে আরো একবার উত্তরগুলো রিপিট করব, কেমন? তোমরা কমেন্ট করতে থাকো, আমরা কোয়েশ্চেন গুলা কিন্তু নোট করতেছি তোমাদের। তো প্রথমে আমি যেই কমেন্টগুলো দেখলাম জনি ভাইয়া কথা বলার সময়, তার মধ্যে একটা কমন প্রশ্ন ছিল যে আহ, ভাইয়া ময়মনসিংহ ব্রাঞ্চ এবং ফার্মগেট ব্রাঞ্চ এই দুইটার মধ্যে কোনটা ভালো। একজন প্রশ্ন করেছে যে ময়মনসিংহ ব্রাঞ্চ ফার্মগেট ব্রাঞ্চের মধ্যে কোনটা ভালো। আম, এই ধরনের প্রশ্ন কিন্তু সবারই আছে যে আমি ঢাকায় থাকি না, আমি ঢাকার বাইরে কোনো একটা জেলাতে থাকি, এইখানে মেডিকোর একটা ব্রাঞ্চ আছে, তাহলে আমি কি আমার বাসার কাছের ব্রাঞ্চেই পড়বো নাকি আমি ঢাকায় গিয়ে একটা মেস ভাড়া করে থেকে বা একটা হোস্টেলে থেকে আমি মেডিকোতে হচ্ছে ক্লাস করব, কোনটা করব? এখানে আমাদের উত্তর হচ্ছে তোমার বাসার কাছাকাছি যদি মেডিকোর ব্রাঞ্চ থাকে, তুমি বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকো না কেন, তুমি সেই ব্রাঞ্চেই ক্লাস করতে পারবা। ঢাকার ব্রাঞ্চে কষ্ট করে আসার দরকার নাই। আমাদের মেডিকোতে ঢাকার যে তিনটা মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, এই তিনটা মেডিকেল কলেজে যারা অধ্যয়নরত আছেন, মানে হচ্ছে থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার বা ফিফথ ইয়ারে পড়াশোনা করছেন, বা যারা এই তিনটা মেডিকেল কলেজ থেকে পাশ করে ইন্টার্নি করছেন, বা কেউ হয়তো ডাক্তার হয়ে গিয়ে এখন হয়তো আলাদা কোনো জায়গায় প্র্যাকটিস করছেন, কিন্তু এই তিনটা মেডিকেল কলেজ থেকেই ওনারা পাশ করেছেন, এমন টিচারদেরই কিন্তু আমরা মেডিকোতে নেই। এবং এই টিচারদের কিন্তু আরো একটা পরিচয় আছে, তারা প্রত্যেকেই কিন্তু মেডিকোর স্টুডেন্ট ছিল। তার মানে মেডিকোতে আমরা টিচার হিসেবে কাউকে নেয়ার জন্য দুটা জিনিস আমরা খেয়াল রাখি, সে ঢাকার তিনটা মেডিকেল কলেজের একটাতে পড়েছে কিনা বা পড়াশোনা করছে কিনা, দুই নাম্বার সে এর আগে মেডিকোতে স্টুডেন্ট ছিল কিনা। ঠিক আছে? এবং এই টিচাররাই কিন্তু সাইক্লিক ভাবে আজকে ফার্মগেট ব্রাঞ্চে ক্লাস নিচ্ছে, কালকে শান্তিনগর ব্রাঞ্চে ক্লাস নিচ্ছে, তারপরে দিন উত্তরা ব্রাঞ্চে ক্লাস নিচ্ছে, তারপরে আবার এই টিচারই কিন্তু গিয়ে রংপুর ব্রাঞ্চে ক্লাস নেবে, এই টিচারই পরে ওই সেম লেকচারটাই ময়মনসিংহ ব্রাঞ্চেও নেবে। তার মানে আমাদের প্ল্যান হচ্ছে যে একজন স্টুডেন্ট সে যখন ঢাকার বাইরে পেরিফেরিতে কোনো একটা জেলায় পড়াশোনা করলো বাবা মার কাছে থেকে, তার অবশ্যই ওই পড়ার ইফেক্টিভিটিটা অনেক বেশি, তার ওই পড়ার যে কার্যকারিতাটা অনেক বেশি। সে যদি মানে ঢাকার তিনটা মেডিকেল কলেজের ভাইয়াপুদের কথা শুনবো এই মনোভাব নিয়ে সে যদি বাসা ছেড়ে ঢাকায় চলে আসে, ঢাকায় হয়তো তার রিলেটিভ নাই, ঢাকায় হয়তো তাকে আলাদা করে বাড়তি খরচ করে কোনো হোস্টেলে থেকে পড়াশোনা করতে হবে, সেখানে পড়াশোনার পরিবেশ বাসার মতো নাও হতে পারে। সেখানে আমরা মনে করি স্টুডেন্টদের এই প্যারাটা যদি নিতে হয় তাহলে সে তার সর্বোচ্চটা দিয়ে কিন্তু অ্যাডমিশনের প্রিপারেশনে সে তার নিজেকে প্রস্তুত করতে পারবে না। তো স্টুডেন্ট যেন নিজের কমফোর্ট জোনের থেকে, নিজের বাসায় থেকে যেন পড়াশোনা করে ভালোভাবে যেন অ্যাডমিশনটা দিতে পারে, এটা চিন্তা করে আমরা ঠিক করেছি যে আমাদের টিচাররা যিনি ঢাকায় ক্লাস নিচ্ছেন তিনি সেম লেকচারে ঢাকার বাইরে গিয়েও ক্লাস নেবেন সাইক্লিক ভাবে, যেন তোমাদের ওই বাসা থেকে যেন ঢাকায় না আসতে হয়। কেমন? তার মানে তোমার বাসা যদি মিরপুরেও থাকে তোমাকে কিন্তু কষ্ট করে ফার্মগেটে আসার দরকার নাই, তুমি মিরপুরে থেকেই ক্লাস করতে পারো মিরপুর ব্রাঞ্চে। এটা কেন বললাম, কারণ একটা বাংলাদেশে, আমাদের দেশে একটা প্রচলিত কথা আছে যে হেড অফিসেই বোধহয় সবচেয়ে ভালো পড়ানো হয়, সবচেয়ে ভালো টিচাররা বোধহয় হেড অফিসেই ক্লাস নেয়।
হেড অফিস বলতে সবাই আসলে কিন্তু বাংলাদেশে ফার্মগেটকেই বোঝে, মেডিকোর কিন্তু কোনো হেড অফিস নাই। মেডিকোর সবগুলাই আমাদের হেড অফিস, সবগুলাই আমাদের মেইন ব্রাঞ্চ। বাংলাদেশে 18টা যে ব্রাঞ্চ আছে সবগুলাতেই আমরা সেম সার্ভিস, সেম কোয়েশ্চেন এবং সেম টিচার দিয়েই পড়াই। তার মানে আমাদের সবগুলা ব্রাঞ্চের রুটিন কিন্তু সেম না। যেমন ধরো আজকে ফার্মগেট ব্রাঞ্চে বোটানি লেকচার 9 রাগিব ভাই মনে করো নিচ্ছে, তো রাগিব ভাই কিন্তু আজকে ফার্মগেটে বোটানি লেকচার 9 নিচ্ছে, তার মানে বাংলাদেশের অন্য কোনো ব্রাঞ্চে রাগিব ভাই আজকে যেতে পারতেছে না, তার মানে বাংলাদেশের অন্য কোনো ব্রাঞ্চে আজকে বোটানি লেকচার নাম্বার 9 হবে না। রাগিব ভাই ঘুরে 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 বিভিন্ন ব্রাঞ্চে বোটানি লেকচার 9টা নিবে। তার মানে এতে যেটা হবে যে তোমাদের রংপুর ব্রাঞ্চের রুটিনের সাথে ফার্মগেট ব্রাঞ্চের এই উইকের রুটিন হয়তো মিলবে না, কিন্তু সেম টিচার তোমরা পরবর্তী কোনো না কোনো উইকে পাবা। এইটা হচ্ছে একটা, যে আমরা সব জায়গাতে সেম টিচার দিচ্ছি এবং সেম সার্ভিস দিচ্ছি। আচ্ছা, 2 নাম্বার যে ব্যাপারটা সেটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য যেটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে বই সিলেকশন। তুমি কোন বইগুলো পড়বা। এখানে আমি দেখলাম যে একজন ছোট ভাইয়া প্রশ্ন করেছে যে ভাইয়া আমরা কি মেডিকেল কম্পেনিয়ন বুকটাই পড়বো না আমাদের আলাদা করে আবার বাড়তি বই কিনতে হবে। এখানে আমরা একটা কথা বলি যে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য মূল বইয়ের কোনো বিকল্প নাই, মূল বই লাগবেই। হ্যাঁ, এখন এইখানে মূল বইগুলা কোনগুলা এই ব্যাপারটা একটু বলে নেই, আমি একটু এখানে লিখে দিচ্ছি, তোমরা যদি একটু নোট করে নিতে পারো খুব ভালো হয়। দেখো, জুওলজির জন্য আজমল স্যারের বই হচ্ছে আমরা এটাকে মূল বই হিসেবে নেই, জুওলজির জন্য আজমল স্যারের বইটাকে আমরা মূল বই হিসেবে নেই। বোটানির জন্য হাসান স্যারের বইটাকে আমরা মূল বই হিসেবে নেই। এটা হচ্ছে আজমল স্যার, এটা হচ্ছে হাসান স্যারের বইটাকে আমরা মূল বই হিসেবে নেই। কেমিস্ট্রির জন্য, রসায়নের জন্য হাজারি স্যারের বইটা, ফার্স্ট পেপার বলো সেকেন্ড পেপার বলো, হাজারি স্যারের বইটাই আমাদের লাগবে। ফিজিক্সের জন্য ইসাক স্যারের বইটাই হচ্ছে শেষ কথা, ইসাক স্যারের বইটা লাগবেই। তো এই 4টা সাবজেক্টের জন্য, বোটানি, জিওলজি, কেমিস্ট্রি আর ফিজিক্সের জন্য এই 4জন রাইটারের বইয়ের যে লেটেস্ট এডিশনটা এটা তোমার কাছে থাকা লাগবে। লেটেস্ট এডিশন বলতে আমরা বুঝি যখন তুমি কোচিং শুরু করতেছো এখন বাজারে যেই বইটা নতুন ওই বইটাই তোমার কাছে থাকা লাগবে। এখন তোমরা যেটা কাজটা করতে পারো, তোমরা যেহেতু কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছো এখন থেকে প্রায় 1.5 বছর আগে, তো ওই সময় তোমরা যদি ধরো ইসাক স্যারের ফার্স্ট পেপার কোনো বই কিনে থাকো, এখন কিন্তু ওই বইটা প্রায় 1.5 বছরের পুরনো। তুমি যেটা করতে পারো লাইব্রেরিতে গিয়ে একটু চেক করে দেখতে পারো যে এখন যে বইটা নতুন সেই বইয়ের সাথে তোমার বইয়ের খুব বেশি কম বেশি আছে কিনা। ম্যাক্সিমাম ক্ষেত্রেই ফিজিক্স আর কেমিস্ট্রিতে বইয়ের এডিশনে খুব বেশি চেঞ্জ হয় না। যদি খুব বেশি চেঞ্জ না হয়ে থাকে তাহলে তোমার নতুন বই কেনার দরকার নাই, শুধু খেয়াল রাখলে হবে নিউ এডিশনের বইতে বাড়তি যদি কোনো কিছু থাকে এটা যেন তোমার বইতে তুমি নোট করে রাখো, এটা খেয়াল রাখতে হবে। তো অনেক স্টুডেন্টই আমি দেখছি যে 1.5 বছর ধরে এইচএসসির জন্য একটা বই নিয়ে পড়াশোনা করছে, 1.5 বছর পরে যখন মেডিকেলের জন্য কোচিং করতেছে বা অ্যাডমিশনের জন্য কোচিং করতেছে সে একটা ফ্রেশ বইতে সে দাগায় পড়তে চায়। তো এই ক্ষেত্রে দেখা যায় ম্যাক্সিমাম স্টুডেন্টই কোচিং এ নিউ এডিশনের বইটা নিয়ে আসে। এখন কোচিং যখন শুরু করবা সেখান থেকে কিন্তু প্রায় 3 মাস বা 3.5 মাস পর বা 4 মাস পর কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্ট হবে। তো মেডিকেল অ্যাডমিশন টেস্টের আগে যদি আবারও নতুন কোন এডিশনের বই বের হয়, মেডিকেল অ্যাডমিশন টেস্টের আগে আবারও যদি কোনো নতুন এডিশনের বই বের হয় সেই বইটা কিন্তু তোমার আর কেনার দরকার নাই। ওই সময় আমরা যেটা করব, ওই নতুন বইতে যদি বাড়তি কোনো তথ্য থাকে এটা মেডিকো নিজ দায়িত্বে ওই বইগুলোর বাড়তি তথ্যগুলো একসাথে করে একটা সাপ্লিমেন্ট কপি আকারে তোমার প্রিন্ট আউট করে আমরা দিয়ে দিব। তার মানে তুমি এই 4টা রাইটারের মূল বই যেটা এখন নতুন সেটা নিয়ে কোচিং এ আসলেই চলবে। এর পরবর্তীতে নতুন কোনো বই যদি আসে, এডিশন যদি আসে, সেটা দায়িত্ব আমাদের। ঠিক আছে, এখন এখানে একটা ব্যাপার বলে দেই, সেটা হচ্ছে হাজারি স্যারের বই থেকেই কিন্তু কেমিস্ট্রির 25টা প্রশ্নই আসে। মাঝে মাঝে 2-3টা প্রশ্ন কিন্তু সঞ্জিত কুমার গুহ স্যারের বই থেকে চলে আসে বা কবির স্যারের বই থেকে আসে। সেই ক্ষেত্রে আমরা এই যে মূল রাইটারের যে বই এইটার বাইরে যে আরো 2-3 জন রাইটারের যে বইয়ের নাম যে বাজারে ঘোরে, যে সঞ্জিত কুমার গুহ স্যার বা কবির স্যারের বই কেমিস্ট্রির জন্য যে বাজারে ঘুরতেছে, এই বইগুলো কি আমাদের কেনা লাগবে কিনা। তো এই ক্ষেত্রে আমাদের মেডিকোর পরামর্শ হচ্ছে একদমই না। কেমিস্ট্রির জন্য যেরকম 2টা অল্টারনেট রাইটারের বই আছে, জিওলজির জন্য কিন্তু আজমল স্যারের বইয়ের বাইরে আরো 2টা অল্টারনেট রাইটারের বইয়ের নাম তুমি পাবা, যেমন ধরো আলিম স্যারের বই। বোটানির জন্য তুমি কিন্তু হাসান স্যারের বইয়ের বাইরে এরকম আরো কিন্তু অল্টারনেটিভ রাইটারের বইয়ের নাম পাবা, যেমন আজিবুর স্যারের বই। ফিজিক্সের জন্য আছে তপন স্যারের বই। এখন
মেইন যে রাইটারের নামটা আমি লিখলাম এই বোর্ডে, 4টা যে নাম লিখলাম, এই 4টা নামের বাইরে আর যত অল্টারনেট রাইটারের বই আছে সেগুলা তোমার কিন্তু পারচেস করার দরকার নেই, কেনার দরকার নেই। ওই বইগুলাতে বাড়তি যেই তথ্যগুলো আছে সেগুলা কিন্তু আমরা একসাথে করে মেডিকো থেকে কম্পেনিয়ন বই হিসেবে তোমাদের এই বইগুলা কিন্তু দিয়ে থাকি। ফিজিক্সের জন্য একটা কম্পেনিয়ন বই আছে, বোটানির জন্য একটা আছে, জিওলজির জন্য একটা আছে, কেমিস্ট্রির জন্য একটা আছে। তার মানে তোমাকে আলাদা করে অল্টারনেটিভ রাইটারের বইগুলা কিন্তু কেনার দরকার নাই। তার মানে এই না যে তুমি এই 4টা মূল বইও পড়বা না, তা কিন্তু না। যেমন ধরো ফিজিক্সের কথাই যদি বলি, ক্লাসে কিন্তু তোমাকে আমরা ইসাক স্যারের বইটাই পড়াবো সুন্দর করে। ইসাক স্যারের বইয়ের বাইরে তপন স্যারের বইতে বাড়তি কি কি আছে সেগুলো তুমি ফিজিক্সের কম্পেনিয়ন বইতে পেয়ে যাবে। তাহলে আমাদের পড়ার স্টাইলটা কি হবে? আমাদের পড়ার স্টাইলটা হবে একটা মূল বই যেটা সবচাইতে বেশি প্রশ্ন যেখান থেকে কমন পড়ে সেটা আমরা পড়বো, পাশাপাশি কম্পেনিয়ন বইটা আমরা সলভ করব একসাথে। ঠিক আছে? এবং জনি ভাইয়া কিন্তু আরেকটা কথা বলে গেছে, এই প্র্যাকটিস বইটা আমরা দিব, রাইট? কম্পেনিয়ন বই এগুলা মেডিকো থেকে কিন্তু আমরা তোমাদের দিব, আলাদা করে কিনতে হবে না। ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে জনি ভাইয়া কিন্তু বলে গেছে যে পড়াশোনার পাশাপাশি তোমাকে কিন্তু প্রশ্ন অনুশীলন করতে হবে। তো প্রশ্ন অনুশীলন করার জন্য মেডিকো থেকে আমরা তোমাদেরকে 4টা লেটস প্র্যাকটিস বই দিব। লেটস প্র্যাকটিস কথাটার মানে হচ্ছে চলো আমরা অনুশীলন করি। ব্যাপারটা বুঝতেছো তো? জিওলজির জন্য প্রত্যেকটা অধ্যায়ের যতগুলা লাইন মেডিকেল ভর্তি পরীক্ষায় আসতে পারে, ওই লাইনগুলা থেকে যত ধরনের প্রশ্ন করা সম্ভব আমরা প্রশ্ন করে আলাদা একটা বই হিসেবে আমরা এটাকে তোমার হচ্ছে ছাপিয়েছি, হার্ড কপি বানিয়েছি। কেমন? জিওলজির জন্য একটা, বোটানির জন্য একটা, অধ্যায় ভিত্তিক, কেমিস্ট্রির জন্য একটা, ফিজিক্সের জন্য একটা। তুমি মনে করো আজকে তুমি পড়তেছো রক্ত চ্যাপ্টার, জিওলজি রক্ত চ্যাপ্টারটা পড়া শেষ করলা, এখন তুমি দেখতে চাও যে না আমার কতটুকু পড়া হয়েছে। তুমি ইম্পর্টেন্ট লাইনগুলো তো পড়ছো মাত্র, টিচার তোমাকে ক্লাসে পড়াইছে, বাসায় গিয়ে তুমি রিভিশন দিচ্ছ, রিভিশন দেওয়ার পর তুমি ওই জিওলজির লেটস প্র্যাকটিস বইটা খুলে ওই রক্ত চ্যাপ্টারটা খুলে তুমি প্রত্যেকটা প্রশ্ন সলভ করে দেখলা। উত্তরগুলা ওই বইয়ের চ্যাপ্টারের নিচেই দেওয়া থাকবে, তুমি চাইলে উত্তর এবং ব্যাখ্যা ওইখানে খুঁজে পাবা, তুমি চেক করে নিতে পারবা তোমার প্রিপারেশন কতটুকু ভালো হয়েছে। ঠিক আছে? তো এই হচ্ছে বইয়ের কথা। লেটস প্র্যাকটিস বইটাও কিন্তু মেডিকো থেকেই আমরা দিব। এখন এই যে ভাইয়া যে 4টা সাবজেক্টের নাম বললাম, এর বাইরে কিন্তু আরো 2টা কিন্তু সাবজেক্ট আছে, ইংলিশ এবং জেনারেল নলেজ। ইংরেজির জন্য মেডিকেল ভর্তি পরীক্ষায় 15 মার্কের কোয়েশ্চেন থাকে, জেনারেল নলেজের জন্য 10 মার্কের কোয়েশ্চেন থাকে। জেনারেল নলেজের এই যে আমাদের যে বর্তমানে যে গভর্নমেন্ট চেঞ্জ হইলো, এটার জন্য ইংরেজিতে কিন্তু সিলেবাসে কোনো চেঞ্জ আসবে না। ইংরেজি সিলেবাস আগেও গ্রামাটিক্যাল সিলেবাস ছিল, এখনো গ্রামাটিক্যাল গ্রামার বেস প্রশ্নই হয়। জেনারেল নলেজের সিলেবাসে কিছুটা চেঞ্জ আসতে পারে, সেটা নিয়ে জনি ভাই কথা বলে গেছে। তোমরা যদি পরে জয়েন করে থাকো, কেউ হয়তো কথাটা শোনো নাই, তোমরা কিন্তু লাইভটা শেষ হইলে লাইভটা কিন্তু মেডিকোর ফেসবুক পেজেই কিন্তু থাকবে, তোমরা চাইলে পরে ওই জিকের সিলেবাসে কি চেঞ্জ আসতে পারে এই ব্যাপারে ভাইয়ার কথাটা তোমরা চাইলে একটু দেখে নিতে পারো। তো আমি যেটা বলতেছি, তোমার জেনারেল নলেজ এবং ইংলিশের জন্য কিন্তু মেডিকো থেকে আমরা আলাদা 2টা বই প্রোভাইড করি। ইংলিশের জন্য ওইটাই আমাদের টেক্সট বুক, জেনারেল নলেজের জন্য ওইটাই আমাদের টেক্সট বুক। দ্যাট মিনস তোমাকে কিন্তু জাস্ট নিজে থেকে 4টা মূল বই ক্যারি করে মেডিকোতে নিয়ে আসতে হচ্ছে, ওটা তোমার নিজের। আর বাদ বাকি যে বইগুলো তোমার লাগবে, সহায়ক বইগুলা, কম্পেনিয়ন বই, তোমার লেটস প্র্যাকটিস বই, তারপর তোমার জিকে ইংলিশের জন্য আলাদা আলাদা মেইন টেক্সট বুক, সেগুলো মেডিকো থেকে আমরা তোমাকে প্রোভাইড করব এবং ওই বইগুলোর উপরেই তোমাকে মেডিকোতে ক্লাস এবং এক্সাম নেওয়া হবে। ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে, বিগত বছরের মেডিকেল ভর্তি পরীক্ষার যে এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার যে প্রত্যেক চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো আসছে সেগুলো কিন্তু আমরা অধ্যায় ভিত্তিক ভাবে প্রশ্নগুলোকে সাজিয়ে একটা কোয়েশ্চেন ব্যাংক আমরা রেডি করেছি, সেটাও তোমরা কিন্তু ক্লাস শুরু হলে পেয়ে যাবে। ঠিক আছে? কথা হচ্ছে ভাইয়া ক্লাস শুরু হবে কবে? সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে। তুমি দেখতেই পাচ্ছ যে অলরেডি কিন্তু এইচএসসি পরীক্ষা হবে নাকি হবে না এটা নিয়ে অনেক জল্পনা হয়েছে। আজকে বলতেছে যে এইচএসসি পরীক্ষা হবে, কালকে বলতেছে 1 সপ্তাহ পরে হবে, তারপরে বলতেছে 2 সপ্তাহ পরে হবে, তারপরে আবার বলতেছে যে এইচএসসি পরীক্ষা হবেই না। এখন কালকে বাদে পরশু যদি আবার নতুন কোনো ডিসিশন আসে, এটা তো আসলে আমাদের জন্য একটা ব্যাড লাক, এই ব্যাচের জন্য একটা ব্যাড লাক। এই দুর্ভাগ্যের মধ্যে আমরা সবাই পড়ছি, এই দুর্দশার মধ্যে এই ব্যাচের সবাই পড়ছে। তো এখন এই যে একটা ইনডিসিশন, বারবার যে ডিসিশনটা চেঞ্জ হচ্ছে, বুঝতেই পারতেছো একটা অস্থিতিশীল একটা অবস্থার মধ্যে আমাদের পড়াশোনাটা আছে। আজকে মনে হচ্ছে এটা পড়বো, কালকে সকালে ঘুম থেকে উঠে দেখি যে পরীক্ষায় বাতিল, পড়বোই না। একটা অ্যাডমিশনের জন্য মাইন্ডসেট করতেছি, ওইদিকে আবার দেখতেছি অন্য কোনো কলেজ থেকে বলতেছে যে ওরা পরীক্ষা দিতে চায়। আসলে চাহিদাটা কি, পরীক্ষা হবে নাকি হবে না, এই ব্যাপারে কিন্তু আমরা সবাই ডিসিশনটা চাই। এখন এই ডিসিশনটা হয়তো 2-3 দিনের মধ্যে পাকাপাকি হয়ে যাবে। এইচএসসি পরীক্ষা না হইলে রেজাল্টটা কিভাবে হবে? তোমাদের মধ্যে অনেকে
হচ্ছে ভয় পেয়ে লিখতেছো যে ভাইয়া টেস্ট পরীক্ষার রেজাল্ট থেকে যদি আমাদের সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্ট যদি তৈরি করার চেষ্টা করে তাহলে তো আমার ভালো হবে না, এসএসসি পরীক্ষা থেকে যদি করে তাহলে আমার জন্য ভালো হবে। এই ব্যাপারে কিন্তু আমরা জাস্ট আন্দাজ করতেছি যে এইচএসসি পরীক্ষার যেই পরীক্ষাগুলো হয় নাই সেই পরীক্ষাগুলোর রেজাল্ট আমাদের কিভাবে দিবে, এটা নিয়ে তারা কিন্তু এখনো কিছু বলে নাই। আজকের মধ্যে মিটিং হওয়ার কথা, হয়তো কালকে পরশুর মধ্যে, মানে আগামী কালকের মধ্যে, যেহেতু কালকে লাস্ট কার্য দিবস তোমার অফিসিয়াল হিসেবে, তারপরে কিন্তু শুক্রবার, কালকের মধ্যেই আশা করি আমরা একটা স্থায়ী একটা ডিসিশন পেয়ে যাব। তো যদি এইচএসসি পরীক্ষার বাতিলের এই ডিসিশন বজায় থাকে তাহলে কিন্তু সেপ্টেম্বরের 1 তারিখ থেকে কিন্তু অফলাইন ক্লাস, এবং যারা যারা অনলাইন ব্যাচে ভর্তি হয়েছো তাদেরও কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে। ঠিক আছে, মেডিকোতে তোমরা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশনের জন্য যথেষ্ট সময় পাবা কিনা? অবশ্যই পাবা। এবং কি হারে সময় পাবা ভাইয়া একটু বলে দেই। তোমার যখন কোভিড আসলো, কোভিডের পরে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা প্রত্যেক বছর অক্টোবরে হয়ে যেত, সেপ্টেম্বরে হয়ে যেত। কোভিডের কারণে এইচএসসি পরীক্ষার শিডিউলও চেঞ্জ হয়ে গেল, এবং তোমার 20 সাল থেকে কিন্তু তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার শিডিউলও কিন্তু চেঞ্জ হয়ে গেল। 1 বছরের ভর্তি স্টুডেন্টদের পরীক্ষা পরের বছর গিয়ে হচ্ছে। তো প্রথম বছর 20 সালের যে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা 20 ব্যাচের, সেটা কিন্তু হইলো পরের বছর এপ্রিল মাসে। 21 ব্যাচের মেডিকেল ভর্তি পরীক্ষা হইলো পরের ব্যাচের মার্চ মাসে। 22 ব্যাচের মেডিকেল ভর্তি পরীক্ষা হইলো পরের বছর ফেব্রুয়ারিতে। ভুল বললাম, হ্যাঁ ফেব্রুয়ারিতে। তো তোমার এই যে তারা যে পরীক্ষার ডেটটা যে আগায় আনার চেষ্টা করতেছে, এই হিসেবে এই বছর আমরা গেস করছিলাম যে পরীক্ষা জানুয়ারিতে হবে, এটা আমরা গেস করছিলাম। পরে যখন আমরা দেখলাম যে এইচএসসি পরীক্ষা পিছায় যাচ্ছে, তখন আমরা কনফার্ম ধরে নিছি যে মেডিকেল ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারি মার্চের আগে হবে না। তো বর্তমানে যদি এইচএসসি পরীক্ষা বাতিল হয়, বাতিল হইলে কি হবে সেটা আমি তোমাকে বলি। যদি বাতিল হওয়ার ডিসিশনটা স্থায়ী হয়ে যায়, তাহলে এখন থেকে মোটামুটি 1.5 মাসের মধ্যে তোমার রেজাল্ট আসবে। 1.5 মাস রেজাল্ট আসার, ধরো 1-1.5 সপ্তাহ পরে সার্কুলারটা হয়তো দিবে। সার্কুলার দিলে মোটামুটি তার তোমার 1 মাস পরে মেডিকেল ভর্তি পরীক্ষা হতে পারে। জানুয়ারির আগে ভর্তি পরীক্ষা হওয়ার কোনো চান্স নাই। জানুয়ারি সেকেন্ড উইক বা থার্ড উইকে গিয়ে হয়তো পরীক্ষা হবে। যদিও জনি ভাইয়া বলছে যে এখনো পর্যন্ত কোনো মিটিং হয় নাই, তার মানে এই যে ভাইয়া যে কথাবার্তাগুলো বললাম এগুলা আগের বছরের অ্যাজাম্পশন থেকে বললাম, যে আগের বছর এই হইছে তাহলে এই বছর এইরকম হইতে পারে। তো জানুয়ারির আগে পরীক্ষা হওয়ার কোনো চান্স নাই, হয়তো জানুয়ারির পরেও হতে পারে, কিন্তু আমরা সবচেয়ে খারাপটা চিন্তা করে আগাবো, আমরা জানুয়ারি চিন্তা করেই আগাবো। সেই হিসেবে ভাইয়াপুরা তোমরা কিন্তু মোটামুটি 4 মাসের মতো সময় পাবা, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 4 মাস স্ট্যান্ডার্ড টাইম। প্রত্যেক বছরের স্টুডেন্টরা কিন্তু মোটামুটি 3.5 থেকে 4 মাস সময়ই পায়। মাঝখানে মনে হয় 22 ব্যাচের ভর্তি পরীক্ষার্থীরা অথবা 23 ব্যাচ, আমি শিওর না, ওরা কিন্তু 2.5 থেকে 3.5 মাস সময় পাইছিল, খুবই কম টাইম পাইছিল। সেই হিসেবে তোমরা কিন্তু যথেষ্ট বেশি সময় পাচ্ছ। তো অবশ্যই টাইমটা কাজে লাগাবা। শুরু থেকেই আমরা ভালো করে পড়াশোনা করব। মেডিকোতে ক্লাস এবং এক্সাম সপ্তাহে কয়দিন হবে এটা একটু বলে দেই, তাইলে ভাইয়া এরপরে বিদায় নিব। মেডিকোতে আমাদের কিন্তু প্রত্যেক সপ্তাহে 4 দিন ক্লাস এবং এক্সাম হয়, 4 দিন। তোমার হচ্ছে তুমি কোন ব্রাঞ্চে ভর্তি হবা তার উপর ভিত্তি করে তোমার দিনগুলা সিলেক্ট করব আমরা। যেমন মনে করো তুমি যদি বরিশাল ব্রাঞ্চে ভর্তি হও, বরিশাল ব্রাঞ্চে তোমার যেই বারগুলাতে ক্লাস হয় সেটা হচ্ছে শনি, সোম, বুধ, বৃহস্পতি। সপ্তাহে এই 4 দিন তোমার ক্লাস এবং এক্সাম হবে। আবার ধরো যারা তোমার ময়মনসিংহ ব্রাঞ্চে ভর্তি হয়েছে, ময়মনসিংহ ব্রাঞ্চে তোমার ক্লাসের ডেট গুলা হচ্ছে রবি, মঙ্গল, বুধ, শুক্র। এক এক ব্রাঞ্চে এক একবার, কোনো ব্রাঞ্চে রবি, মঙ্গল, বুধ, শুক্র, কোনো ব্রাঞ্চে শনি, সোম, বুধ, বৃহস্পতি। ঠিক আছে, সপ্তাহে 4 দিন করে ক্লাস এবং এক্সাম হবে। মনে করো আজকে তুমি আসছো, কথার কথা আজকে মনে করো রবিবার, কেমন, আজকে মনে করো ভাইয়া তোমাকে ফিজিক্সের লেকচার নাম্বার, ধরো কথার কথা 25 নাম্বার লেকচার পড়াচ্ছি, 25 নাম্বার লেকচার পড়াচ্ছি। আমি যখন 25 নাম্বার লেকচার আজকে পড়াবো, তুমি ক্লাসিক স্ট্রাকচারের বইটা নিয়ে আসতেছো, আমি তোমাকে ক্লাসিক স্ট্রাকচারের বইয়ের মধ্যে কোন কোন লাইন লাগবে, কি কি লাগবে না, সব আমি তোমাকে সুন্দর করে খুঁটিনাটি বলে বুঝাই দিব। হ্যাঁ, বেসিক গুলা ক্লিয়ার করে দিব। শর্ট সিলেবাসের চ্যাপ্টারও কিন্তু লাগবে, শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারও কিন্তু লাগবে। শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার আমরা আলাদা করে গুরুত্ব দিয়ে পড়াবো। শর্ট সিলেবাসের বাইরের যে চ্যাপ্টারগুলা, যেহেতু সেইগুলোর উপরে তোমার দক্ষতাটা কম, তোমার দক্ষতা নাই বললেই চলে, এই জন্য কিন্তু আমরা মেডিকোতে যারা অলরেডি ভর্তি আছো, যারা অলরেডি ভর্তি আছে, তাদের কিন্তু তোমার গত মনে হয় 2 সপ্তাহ ধরে মনে হয় আমরা শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার গুলার কিন্তু আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, ডিটেইলড ক্লাস নিচ্ছি, যেন তুমি আগে থেকে একটু প্রিপেয়ার্ড হয়ে থাকতে পারো। তো এই প্ল্যানটা কিন্তু আমাদের থাকবে। শর্ট সিলেবাসের বাইরের যে চ্যাপ্টার গুলা, সেগুলো তো অফলাইনে হবেই, অফলাইনে হবে, পাশাপাশি অনলাইনে কিন্তু আমরা ডিটেল ভিডিও কিন্তু করে মেডিকেল সার্ভারে দিয়ে রাখবো, যেন তোমার যদি কখনো বেসিকটা ক্লিয়ার করার প্রয়োজন লাগে বা কখনো যদি কোনো টপিক আরেকবার বুঝতে ইচ্ছা হয়, তুমি যেন অবশ্যই এসে শর্ট সিলেবাসের বাইরের অধ্যায়গুলো তুমি যেন মেডিকেল সার্ভার থেকেই যেন আবার দেখে নিতে পারো। ঠিক আছে, আরেকটা জিনিস হচ্ছে
তোমার মনে করো ভাইয়া তোমাকে আজকে পড়াইলাম, পড়ানোর পরে তুমি মঙ্গলবারে মনে করো পরবর্তী ক্লাস করতে আসবা, তো মঙ্গলবারে তুমি প্রথমেই এসে আগে ভাইয়া যে লেকচারটা নিছি রবিবারে ওইটার উপর তুমি একটা 100 মার্কের এক্সাম দিবা, ঠিক আছে, একটা 100 মার্কের এক্সাম দিবা অফলাইনে। ওই এক্সামটা দেওয়ার পরে তোমার মঙ্গলবারের ক্লাস শুরু হবে। এইভাবেই তুমি প্রতিদিন আসবা, আগের দিনের টপিকের উপর একটা 100 মার্কের এক্সাম দিবা এবং ওই দিন নতুন একটা ক্লাস করে যাবা। আরেকটা জিনিস বলে দেই, সেটা হচ্ছে ধরো আমি তোমাকে লেকচার নাম্বার 25 পড়াচ্ছি, লেকচার 25-এর মধ্যে একটা চ্যাপ্টার আছে যেটা হচ্ছে পর্যায়ভিত্তিক গতি। তো পর্যায়ভিত্তিক গতি একটা বড় চ্যাপ্টার, মোটামুটি বড় চ্যাপ্টার, এই চ্যাপ্টারে অনেক কিছু পড়ার আছে। কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা হয়তো এই চ্যাপ্টারের 10টা স্পেশাল টপিক থেকে ম্যাক্সিমাম প্রশ্ন হয়েছে, মানে পর্যায়ভিত্তিক গতি চ্যাপ্টারের মনে করো 10টা স্পেশাল টপিক থেকে ওই চ্যাপ্টারের 90% প্রশ্ন হয়েছে। এটা আমি জানি, কারণ আমি কোয়েশ্চেন ব্যাংক ঘাটছি, প্রশ্নগুলা ঘাটাঘাটি করছি। তা আমি কি করব, এই 10টা টপিক এর লিস্ট তোমাকে ক্লাসের মধ্যে দিয়ে দিব, যে এই দেখো বাচ্চারা, এই যে ভাইয়া পড়াইলাম পুরো চ্যাপ্টার থেকে প্রশ্ন আসতে পারে, কিন্তু এই 10টা টপিক কিন্তু ভালো করে পড়বা, কারণ এই 10টা টপিক থেকে সবচেয়ে বেশিবার প্রশ্ন আসছে। এই 10টা টপিককে হাইলাইট করে আমি তোমাকে একটা অনলাইন এক্সাম নিব, এটাকে আমি আমি নাম দিছি স্পেশাল এক্সাম। এই এক্সামটা তুমি কবে দিবা? রবিবার ক্লাস করে গেলা, মঙ্গলবারে তুমি এসে অফলাইন এক্সামটা দিবা 100 মার্কের। মাঝখানে যে সোমবার তুমি বাসায় বসে পড়তেছো, সোমবার দিন হয়তো সন্ধ্যাবেলা 6টা থেকে রাত 10টা পর্যন্ত মেডিকোর সার্ভারে ঢুকে তুমি অনলাইনে ওই যে 25 নাম্বার লেকচারের পর্যায়ভিত্তিক গতি চ্যাপ্টারের যে 10টা গুরুত্বপূর্ণ টপিক, ওই টপিকের উপর ভাইয়া 50টা প্রশ্ন করে মেডিকোর সার্ভারে আপলোড দিয়ে রাখবো। তুমি যথাসময়ে সার্ভারে লগ ইন করে পরীক্ষা অংশগ্রহণ করে তুমি নিজেকে যাচাই করে নিতে পারবা যে আমার আসলে এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপিকের উপর দক্ষতা কতটুকু। তার মানে স্পেশাল এক্সামের যে পরীক্ষাটা, এই পরীক্ষায় তোমার নাম্বার যদি 50-তে যদি 45+ আসে, তুমি বুঝে নিচ্ছ যে না, আমার এই টপিকের উপর মেডিকেল ভর্তি পরীক্ষায় ভালো করার জন্য যথেষ্ট দক্ষতা আমার অর্জন হয়েছে। এবং বৃত্ত ভরাট করার জন্য তো আসলে অফলাইন এক্সামের কোনো বিকল্প নাই, তো পরের দিন তুমি অবশ্যই 100 মার্কের টোটাল চ্যাপ্টারের উপর একটা 100 মার্কের পরীক্ষা অংশ নিবে। ঠিক আছে, এটা এটা হচ্ছে আমাদের মোটামুটি ক্লাস এবং এক্সামের প্ল্যান। আচ্ছা, এইখানে ভাইয়া আরেকটা জিনিস বলতে চাই, তোমার প্রত্যেক সপ্তাহে তোমাদের ওই সপ্তাহের উপর যে যে ক্লাস হয়েছে সেই ক্লাসের উপর কিন্তু একটা রিভিশন এক্সাম থাকবে, যেটাকে আমরা বলি উইকলি এক্সাম। এবং প্রত্যেক 12টা ক্লাস হওয়ার পরে একটা মাস যখন কমপ্লিট হবে তখন আমরা আরেকটা রিভিশন এক্সাম নিব, যেটার নাম হচ্ছে মান্থলি এক্সাম। ঠিক আছে, তোমাদের যে বড় এক্সামগুলা, সেই এক্সামগুলা কিন্তু অনলাইন ব্যাচের স্টুডেন্টরা চাইলে অফলাইনে এসে এক্সামে অংশ নিতে পারবে। বৃত্ত ভরাট করার অভ্যাস করার জন্য বড় বড় এক্সামগুলো যেগুলো হবে রিভিউ এক্সাম, মান্থলি এক্সাম, এগুলো কিন্তু আমরা অনলাইন ব্যাচে যারা ভর্তি হবা বা হয়েছো তাদের কিন্তু আমরা অফলাইনে এক্সাম দেওয়ার সুযোগ রাখবো। ঠিক আছে, আর মোটামুটি আমাদের টার্গেট থাকবে 2.5 মাসের মধ্যে কোর্সের বেসিক প্রিপারেশন কমপ্লিট করা। তারপরে আমরা মোটামুটি 1 মাসের মতো মডেল টেস্ট নিব এবং রিভিশন ক্লাসগুলো নিব। তারপরে পরীক্ষার আগের যে 15 দিন, সেটা আমরা তোমাদের জন্য একটা স্টাডি প্ল্যান তৈরি করে, যে তোমরা এই 15 দিন বাসায় নিজের মতো কিভাবে পড়বা সেভাবে আমরা একটা প্ল্যান দিয়ে দিব। এবং ওই সময় মেডিকোতে কিছু অনলাইনেও আমরা কিছু এক্সাম রাখবো, যেন তুমি সার্ভারে ঢুকে বাসায় বসে যেন এক্সাম দিতে পারো। এটা হচ্ছে আমাদের মোটামুটি প্ল্যান। প্রথম 2.5 মাসে আমরা টোটাল কোর্সটা কমপ্লিট করব, তারপরে 1 মাসে আমরা মডেল টেস্ট নিব। মডেল টেস্টের আমরা চেষ্টা করব যে মোটামুটি ম্যাক্সিমাম এক্সাম তোমাদের হচ্ছে মেডিকোর বাইরে কোন একটা ভিন্ন এক্সাম সেন্টারে নেওয়ার জন্য, যেন এক্সাম সেন্টারে গিয়ে সিট খুঁজে তোমার হচ্ছে ধাক্কাধাক্কি করে পরীক্ষা দেওয়ার যে এক্সপিরিয়েন্সটা, মেইন পরীক্ষা তোমরা যেটা ফেস করো সেটা যেন তুমি আগে থেকে একটু এটা ফেস করে করে যেন এক্সপিরিয়েন্স হয়ে যাও। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের প্ল্যান আর কি। এখন আমি রাগিবের কাছে আমি হচ্ছে দিতে চাই যে ফ্লোরটা ছেড়ে দিতে চাই, আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেগুলো আমরা এখন একটু উত্তর করতে চাই। অনেক ধন্যবাদ ভাইয়াকে এত সুন্দর করে তোমাদের সবগুলো কোশ্চেন এবং মেডিকোর আমাদের যে কোর্স প্ল্যান বা আমাদের একাডেমিক যে প্রোগ্রাম যেটা রয়েছে, যেটা তোমাদেরকে সামনে তোমরা যে অ্যাডমিশন সিজন ফেস করতে যাচ্ছ, এটা ভর্তি পরীক্ষা না, এটা ভর্তি যুদ্ধ বলা যায়। এত স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, তো এখানে মেডিকো তোমাদের পাশে কিভাবে থাকতে পারে, আমাদের পড়াশোনার স্টাইলটা কিভাবে স্ট্রাকচার করা হয়েছে, আমার মনে হয় এটা সঙ্গে তোমরা একটা সম্যক ধারণা লাভ করতে পেরেছো। তো একটা কমন কোশ্চেন যেটা আসে তোমাদের মধ্যে, সেটা হলো যে এই কোশ্চেনটা অ্যান্সার আমি করি যে মেডিকেলের প্রিপারেশন নিলে ভার্সিটি প্রিপারেশন কতটা কমপ্লিট হয় বা কতটা নেওয়া যায়। এই জিনিসটা একটা তোমাদের মধ্যে একটা কমনলি ফেস করো তোমরা এই কোশ্চেনটা, যে এই কোশ্চেনটা আমাদের আজকে এখন স্ক্রিনে দেখা যাচ্ছে যে মেডিকেলের প্রিপারেশনে ভার্সিটি কতটুকু কাভার হবে।
তো এইটা আমি একটু তোমাদেরকে ডিসক্রাইব করে বলার চেষ্টা করি। যে আমি ধরে নিই যে আমি একজন স্টুডেন্ট, আমি মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোচিং করছি, দেন আমি অ্যাডমিশন টেস্টে অ্যাপিয়ার করলাম। তো অ্যাপিয়ার করার পর আমার মনে করি যে আমার কোনো কারণে আল্লাহ না করুক আমাদের অ্যাডমিশনে আমাদের চান্সটা হলো না, আমার মেডিকেলের যে চান্সটা সেই চান্সটা মিস হয়ে গেল। তো এখন আমরা আসি, এই মেডিকেলের চান্সটা মিস হওয়ার পর আমার আর কত কত অপরচুনিটিস বাকি রয়েছে, আমি কোন কোন ভার্সিটিতে পরীক্ষা দিতে পারবো, অথবা কোন কোন অ্যাডমিশন এক্সাম গুলোতে আমি অ্যাপিয়ার করলে একটা ভালো রেজাল্ট করতে পারবো, এবং আমি আমার সামনে যে ফিউচার ক্যারিয়ার সেটাকে খুব ভালোভাবে বিল্ড আপ করতে পারবো। এই কোশ্চেনটার অ্যান্সারটা আমি দিই। তো মনে করো তোমার মেডিকেলে কোনো কারণে চান্স হলো না, সেক্ষেত্রে তুমি ডেন্টাল প্রিপারেশন নিবা, যেহেতু এটা আমাদের কোচিং টাই মেডিকেল এবং ডেন্টাল অ্যাডমিশন প্রোগ্রাম নিয়ে। তো এর পাশাপাশি তুমি আর্ম ফোর্স মেডিকেল কলেজে পরীক্ষা দিতে পারছো। কেন দেখো, সবগুলোতে অলমোস্ট মার্কেট ডিস্ট্রিবিউশনে কোনো হেরফের হয় না। আর্ম ফোর্স একটু ডিফারেন্ট হয়, বাট সেটা খুব একটা বেশি না। একদম মেডিকেল প্রিপারেশন নিলে তুমি আর্ম ফোর্স মেডিকেলেও ইজিলি পরীক্ষায় অ্যাপিয়ার করতে পারবে, একদম সেম সাবজেক্ট। তো চলে আসি এরপরে, যে পরীক্ষাটা হয় সাধারণত, বা যেই পরীক্ষাটা অ্যাপিয়ার করার কথা আমাদের মাথায় থাকে, সেটা হলো জাহাঙ্গীরনগর ডি ইউনিটের পরীক্ষা। ঠিক আছে? তো জাহাঙ্গীরনগর ডি ইউনিটের পরীক্ষায় কিছু এক্সট্রা জিনিস অ্যাড হয়, সেটা হলো বাংলা এবং ইংলিশ একটু কম, খুবই কম মার্কস অ্যাড হয়, ম্যাক্সিমাম মার্কস থেকে বায়োলজি এবং কেমিস্ট্রি থেকে। বায়োলজি এবং কেমিস্ট্রিতে আমার মনে হয় অলমোস্ট, আমি বলবো 70% মার্কস ক্যারি করে ওই পরীক্ষাটাতে, জাহাঙ্গীরনগর ডি ইউনিটের পরীক্ষাটাতে। তো তুমি যদি একটু একটু তুমি যদি বাংলা এবং ইংলিশে পরীক্ষা নাও, এবং ওখানে যত জানি আমি 4 মার্কের আইকিউ এক্সাম থাকে। তো বাংলা ইংলিশ তুমি একটু যদি দেখো, ইংলিশের প্রিপারেশন তুমি অবশ্যই মেডিকেল অ্যাডমিশন টেস্ট প্রিপারেশন নেওয়ার সময় নিয়েই ফেলছো। তো একটু তুমি যদি বাংলার প্রিপারেশন নাও এবং একটা আইকিউ প্র্যাকটিস করে যাও, তাহলে কিন্তু আমি বলবো জাহাঙ্গীরনগর ডি ইউনিটের সাবজেক্ট গুলো অনেক বেশি প্রমিজিং আমাদের জব সেক্টরে। যেমন ওখানে ফার্মেসি রয়েছে, মাইক্রোবায়োলজি রয়েছে, বায়োকেমিস্ট্রি রয়েছে, প্লাস আদার যেগুলো বায়োলজি রিলেটেড সাবজেক্ট গুলো রয়েছে, বায়োলজি ফ্যাকাল্টি, সেই ফ্যাকাল্টির সাবজেক্ট গুলোতে কিন্তু তুমি অনেক ভালো মতো ইজিলি চান্স পেতে পারো। ঠিক আছে? তো এই গেল আমাদের জাহাঙ্গীরনগর ডি ইউনিট। তারপরে আমি চলে আসি ঢাকা ভার্সিটি এ ইউনিটের এক্সাম, কিংবা ঢাকা ভার্সিটি যেটা কম্বাইন্ড এক্সাম হয় সেটা। তো ঢাকা ভার্সিটি এ ইউনিটের এক্সামটাতে তোমাকে একটু আমি বলবো যে আমাদের মেডিকোর, যে আমাদের মেডিকেল অ্যাডমিশন যে ব্রাঞ্চ রয়েছে, তার পাশাপাশি কিন্তু আমাদের একটা ভার্সিটি কোচিং প্ল্যানও রয়েছে। তো চাইলে তোমরা সেখানে ভর্তি হয়ে থাকতে পারো, এবং সেখানে তোমরা যদি একটু ম্যাথ গুলো করে থাকো, এবং ম্যাথ গুলো যে একটু আমি কি বলবো, যে ম্যাথ গুলো তুমি যদি একটু বেসিক যে ফর্মুলা গুলো, সেই ফর্মুলা গুলো বারবার করে প্র্যাকটিস করতে থাকো, তাহলে কিন্তু তোমাদের এই ভার্সিটি এমএড এক্সামটা তো অ্যাপিয়ার করা তোমাদের জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। আমি, তোমরা সবাই জানো যে 2011-12 সালের পর থেকে, 12-13 সালের পর থেকে এই অ্যাডমিশন টেস্ট গুলোতে, ম্যাক্সিমাম অ্যাডমিশন টেস্ট গুলোতে কিন্তু ক্যালকুলেটরের ইউজটাকে বর্তমানে আর প্রিভেল করে না। তো তুমি জানোই যে ক্যালকুলেটর ইউজ না করে কোন কোন ম্যাথের অ্যান্সার গুলো তুমি করতে পারবা। ঠিক আছে? তো তোমাকে এমন কোনো কঠিন ম্যাথ দেওয়া হবে না, যে যেমন আমি যে উদাহরণ হিসেবে নেই, কখনোই তোমাকে ইজি ইজি যে অ্যাঙ্গেল গুলো রয়েছে ট্রাইগোনোমেট্রিতে, সেই অ্যাঙ্গেল গুলো তুমি ফেস করবা। কখনোই তোমাকে খুব কঠিন অ্যাঙ্গেলের কোনো ম্যাথ দেওয়া হবে না, কিংবা কখনোই লগারিদমিক টার্ম দিয়ে কোনো ম্যাথ আসবে না। ঠিক আছে? তো তুমি ইজিলি বুঝতে পারছো যে তোমাকে কোন কোন ম্যাথ গুলো ফেস করতে হতে পারে, যেহেতু তুমি ক্যালকুলেটর ছাড়া পরীক্ষা দিতে যাচ্ছ। তোমরা সবাই জানো বুয়েট ছাড়া, আর সাধারণত বুয়েট এবং সিকের ওয়েট, এই দুটা এক্সাম ছাড়া বাকি এক্সাম গুলোতে সাধারণত ভার্সিটিতে কখনোই ক্যালকুলেটর ইউজ করতে দেওয়া হয় না। তুমি বুঝতে পারছো কিরকম ম্যাথ আসবে। যেমন খুব কমন একটা উদাহরণ দিই, ওই যে বৃষ্টি হলে কোন দিকে ছাতা ধরতে হয়, এই ম্যাথটা তো খুবই কমন, তাই না? ট্যান থিটা, বৃষ্টির বেগ আর মানুষের বেগ। সবসময় দেখা যায় যে বৃষ্টির বেগ এবং মানুষের বেগ ইকুয়াল থাকে। তো বৃষ্টির বেগ এবং মানুষের বেগ কি হয়ে যায়, কাটাকাটি হয়ে যায়। তো ট্যান 1 হয়ে যায়, তো ট্যান ইনভার্স 1 কি হয়, অ্যাঙ্গেলটা কত হবে, 45 ডিগ্রি। ঠিক আছে? তো তারপর ভেক্টরের ম্যাথ গুলো থাকে, ভেক্টরের ম্যাথ গুলো দেখবা যে দুইটা ভেক্টরের যে ভ্যালু গুলো, সেই ভ্যালু গুলো দেওয়া থাকে এমন যে 12 আর 5। তো 12 স্কোয়ার 5 স্কোয়ার, এটাকে রুট ওভার করলে কত হয়, 13 হয়। ঠিক আছে? তো এইরকম ম্যাথ গুলো আসবে, যেগুলো ম্যাথ গুলো তুমি ইজিলি কোন রকম ক্যালকুলেটর ছাড়া করে ফেলতে পারবা। তো একটু তুমি যদি ম্যাথ গুলো প্র্যাকটিস করো, ফর্মুলা গুলো একটু নিজের মনে একটু আত্মস্থ করতে পারো, তাহলে কিন্তু তুমি ম্যাথ গুলোতে ইজিলি অ্যাপিয়ার করতে পারবা। ঠিক আছে? তো এই গেল। আর এবং আমি বলবো যে বায়োলজি এবং কেমিস্ট্রি প্রিপারেশন আমরা যেটা মেডিকেল অ্যাডমিশনের সময় নিই, সেই আমার মনে হয় ভার্সিটি এক্সাম গুলোতে এত বেশি কঠিন বায়োলজি কেমিস্ট্রি আসে না, যেটা তোমাকে মেডিকেল অ্যাডমিশনের বাইরেও তোমাকে কোনো প্রিপারেশন নিতে হবে। একবার তুমি যদি বায়োলজি এবং কেমিস্ট্রি মেডিকেলের প্রিপারেশন নিয়ে ফেলো, আমার মনে হয় বাকি অ্যাডমিশন টেস্ট গুলোর জন্য এই বায়োলজি এবং কেমিস্ট্রি তোমার কাছে পানির মতো সহজ হয়ে যাবে। ঠিক আছে? তো এরপরে আমরা চলে আসি, ঢাকা ভার্সিটি গেল, তারপর রাজশাহী ইউনিভার্সিটি রয়েছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কথা বলেই ফেললাম, চট্টগ্রাম ইউনিভার্সিটি রয়েছে। এই বাকি ইউনিভার্সিটি গুলোতে কিন্তু এই সেম ভাবে একটু ম্যাথ যদি তুমি প্র্যাকটিস করে যাও, তো আমার মনে হয় এই ম্যাথ গুলো তোমার খুব ইজিলি তুমি আহ পারবা এগুলো অ্যান্সার করতে, এবং তোমার যে সামনের
সামনের যে এক্সাম গুলো আছে খুব সহজেই তুমি এই পরীক্ষাগুলো উতরায় আসতে পারবা। তা তোমাদের মনে যে এই দ্বিধাদ্বন্দ্ব থাকে যে মেডিকেলের প্রিপারেশন নিলে মেডিকেলে যদি চান্স না হয় কোনো কারণে, তাহলে বাকিগুলোতে আর কোথাও পরীক্ষা দেওয়ার থাকে না, এই কথাটা আসলে পুরোপুরি ভুল। তো আমি মনে হয় তোমাদের এই কোশ্চেনটার অ্যান্সার দিতে পেরেছি। তো আমরা অলমোস্ট আমাদের আজকের লাইভের শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমি আবারও আমাদের আজকের অনুষ্ঠানে দুইজন অতিথি, ডাক্তার জোবাইদুর রহমান জনি ভাইয়া এবং ইঞ্জিনিয়ার ফয়সাল হায়দার ভাইয়া, তাদেরকে আবারও অনেক বেশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে তোমাদের যেসব কোশ্চেন তোমাদের মনের মধ্যে এখন অনেক বেশি ঘুরপাক খাচ্ছে, সেই কোশ্চেন গুলো অনেক সুন্দর করে ভাইয়ারা অ্যান্সার করেছে এবং আমার মনে হয় তোমরা অনেক বেশি উপকৃত হবা। তো এইচএসসি পরীক্ষা হোক কিংবা না হোক, বা এটার যে ডিক্লারেশনটা সেটা যখনই আসুক না কেন, আমি বলবো তোমাদের আর বসে থাকার সুযোগ নেই। কেন তোমাদের হয়তো কিছুদিন পরেই এইচএসসি রেজাল্টটা দিয়ে দিবে এবং অবশ্যই তার পরবর্তী তোমাদের অ্যাডমিশন যে এক্সাম গুলো সেগুলোর সার্কুলার শুরু হয়ে যাবে। তো আর সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। তো তোমাদেরকে অবশ্যই এখনকার যে আমাদের অ্যাডমিশন সিজন সামনে রয়েছে এবং সেগুলো প্রিপারেশন নেওয়া শুরু করো। এবং আমি আশা করি তোমাদের এই অ্যাডমিশন জার্নিতে মেডিকো পরিবার তোমাদের সবসময় পাশে থাকবে। তো আর বেশি দেরি না করে তোমরা আমাদের যে অ্যাডমিশন সিজনে যে প্রোগ্রাম হচ্ছে সেই প্রোগ্রামে এনরোল করে ফেলতে পারো তোমাদের পাশে কোনো ব্রাঞ্চে গিয়ে। তো তোমাদের প্রতি অনেক বেশি শুভকামনা। ইনশাআল্লাহ স্বপ্ন জয় তোমারই এবারই হবে এবং তোমাদের এই স্বপ্ন জয় আমরা যেন তোমাদের পাশে থাকতে পারি। তো এই আশা ব্যক্ত করে আমি আমাদের আজকের লাইভটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।